আজও ফিলিং স্টেশনে লম্বা লাইন, ১৯ ডিপোতে বিজেপি মোতায়েন, ট্যাগ অফিসার নিয়োগ। বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৌলতদিয়ায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান, পন্টুন সরিয়ে নিখোঁজদের খোঁজ। নাফ নদ থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দেখছেন এটিএন নিউজ। বেলা ৪টা দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিক্রিতে শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বিজেপি মোতায়েন করা হয়েছে। সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সকালে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ার জ্বালানি তেল মজুদের অপচেষ্টা চালানো হচ্ছে। মজুদ অপচেষ্টা প্রতিরোধে এবং বিক্রিতে শৃঙ্খলা ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজেপি মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, অস্থায়ী বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে ডিপোর নিরাপত্তা নিশ্চিতেও দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। ফিলিং স্টেশনগুলো থেকে ভোক্তাদের তেল না দেওয়ার অভিযোগ পেয়ে মধ্যরাতে নিজের নির্বাচনী এলাকা যশোর সদরের বিভিন্ন তেল পাম্পে ঝটিকা অভিযানে নামেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। মধ্যরাতে তিনি যশোর সদরের বাহাদুরপুর এলাকার রজনীগন্ধা পেট্রোল পাম্পে যান। পরে তার উপস্থিতিতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী গ্রাহকদের পরিমিতভাবে তেল নেয়ার অনুরোধ জানান। বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। অহেতুক আতঙ্কিত হয়ে বাড়তি তেল মজুত না করার আহ্বান জানান জ্বালানি প্রতিমন্ত্রী। এর আগে মনিরউদ্দিন ফিলিং স্টেশন ও যাত্রিক পেট্রোলিয়াম সার্ভিস পরিদর্শন করেন তিনি। নথিপত্রে কিছু অসঙ্গতি পাওয়ায় পাম্প কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেন প্রতিমন্ত্রী। আমি বলছি ব্রেকআপটা দেখান আমাকে। আপনি আমাকে 10 লিটার দিয়েছেন, ওরে 5 লিটার দিয়েছেন, ওরে 7 লিটার দিয়েছেন। আপনি যদি আমাকে লিখে দেন 340, ওটা আমাদের এভাবে করা হয় না। সফটওয়্যার বের করতে ওটা আমাদের প্রিন্ট হয় না, এখানে প্রিন্ট হয় না। বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। ঐতিহ্যময় কোনো একটি পোশাক ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। দৌলতদিয়া ট্র্যাজেডির সবশেষ খবরাখবর। দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে চলছে চতুর্থ দিনের উদ্ধার অভিযান। বৈরী আবহাওয়ার কারণে সকালে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে 10টায় শুরু হয় অভিযান। তবে দুপুর 12টার পর থেকে উদ্ধার অভিযানের গতি কমে আসে। আজ মূলত পন্টুন সরিয়ে নিখোঁজ যাত্রীদের সন্ধান চালানো হচ্ছে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। রাজবাড়ী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় ডুবে থাকা মৃতদেহ ভেসে ওঠার সম্ভাবনা রয়েছে। এ কারণে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের 4 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। দুপুর 12টায় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান সদর আসরের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী প্রথম দিন তিনি সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। পরদিন সকালে 11টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করে ওই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। তৃতীয় দিন সোমবার সকাল 11টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। মঙ্গলবার বঙ্গভবনে ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাস্তার ওপর থেকে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আমাদের কি জানাবেন? ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি আমি জানাই যে আসলে কুমিল্লার সবচেয়ে ব্যস্ততম সড়ক নিউ মার্কেট থেকে যে জিলা স্কুলের সড়কটি, সেখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই সড়কের উপরে বৈদ্যুতিক খুঁটি কিন্তু দাঁড়িয়েছিল, যার ফলে কিন্তু এখানকার এই সড়কে কিন্তু যানজট সৃষ্টি হতো এবং সেই যানজট নিরসন করার লক্ষ্যে এবং জনদুর্ভোগ কমাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নিজস্ব উদ্যোগে কিন্তু এই বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজটি কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং যদিও এটি বিদ্যুৎ বিভাগের কাজ, তিনি কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু এই উদ্যোগটি নিয়েছেন এবং এখনও কিন্তু এই কাজগুলি চলছে। আমরা যেটি দেখাতে চাচ্ছি ক্যামেরার মাধ্যমে, যে এই সড়কটি প্রায় কিন্তু যানজট থাকতো, বিশেষ করে এই সড়কের উপরে বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে কিন্তু এই রুটে যানজট দেখা যেত। এখন হয়তো যানজট কিছুটা কম হবে, কারণ সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটিগুলি সরিয়ে আর একটু পাশে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সড়ক কিন্তু প্রশস্ত হচ্ছে। তো এছাড়াও কিন্তু নগরের বিভিন্ন জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে, আমরা যতটুকু জেনেছি, এবং নগরবাসীও কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, প্রশংসা করেছেন। আসলে মূলত কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায়, মূলত কুমিল্লা শহরের যে সকল সমস্যা, তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো যানজট এবং জলবদ্ধতা, সেই সাথে কিন্তু অবৈধ ফুটপাত, সেগুলি যে পুনরায় যেন নগরবাসীর সুযোগ সুবিধা পায় সে বিষয়ে কিন্তু কাজ করছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, এবং আজকে কিন্তু এই বৈদ্যুতিক খুঁটির অপসারণের কাজ চলছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আরও যা থাকছে। ট্রেনে কাটা পড়ে নিহত 5 জনের মরদেহ গাইবান্ধায় দাফন, শোকাবহ গোটা এলাকা। ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু, আহত আরও 4 জন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মাজার ভাঙা ফৌজদারি অপরাধ এবং মাজার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, বললেন লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সাধক আব্দুল কাদের শাহ রহমতুল্লাহের 58তম শারণ উৎসব ও বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার আরও বলেন, একটি গোষ্ঠী মনে করেন ধর্মের ব্যাপারে কথা বলার একমাত্র অধিকার তাদের, ফলে মাজার ভাঙা হয়েছে, বাউলদের ওপর অত্যাচার হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে এমন রাষ্ট্র আমরা গঠনের আহ্বান জানান ফরহাদ মজহার। মাজার ভাঙা হয়েছে, বাউলদের উপর অত্যাচার হয়েছে, অত্যাচার চলছে। ইতিমধ্যে আপনারা জানেন অনেক বাউলের উপর মামলা হয়েছে এবং আবুল সরকার এখনো কারাগারে রয়েছে। শুধু তাই না, আমরা এমনকি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আরেকজন সাধনার ধারা আপনারা চিন্ময় প্রভু, তিনি এখনো কারাগারে। এগুলো অন্যায়। এই অন্যায়গুলো থেকে আমাদের সমাজকে মুক্ত হতে হবে।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় ৩টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। সকাল ৭টায় টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইখং দিয়া এলাকা থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মান্নান জানিয়েছেন, ভোর ৪টার দিকে তাদের ঘাটের ইঞ্জিল চালিত কিছু নৌকা নাফ নদীর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টায় মাছ ধরার সময় বেশ কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে আরাকান আর্মি। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, নৌকাসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন এবং জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনকে গাইবান্ধার নিজ গ্রামে দাফন করা হয়েছে। সকাল ৭:৩০টার দিকে নিজপাড়া গ্রামে ৫ জনের মৃতদেহ পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। তারা হলেন নিজপাড়া গ্রামের হামিদুলের স্ত্রী নার্গিস, তার ছেলে নীরব এবং নার্গিসের আত্মীয় জাকির মিয়ার স্ত্রী দোলা। আরও ২ জন হলেন একই গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান ও আব্দুর রশিদের মেয়ে রিপা। নিহত নার্গিসের স্বামী হামিদুল জানান, ঈদের পরদিন বড় ছেলে নাইমের বিয়ে দিয়ে ছোট ছেলে নীরব ও বড় ছেলে নাইমের শাশুড়ি সহ পোশাক কারখানার কাজে যোগ দিতে শুক্রবার সকালে বাড়ি ছাড়েন নার্গিস। পথে টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে নার্গিসের পরিবারের ৩ জনই প্রাণ হারান। তাদের আরও ২ প্রতিবেশীও সেই দুর্ঘটনায় প্রাণ হারান। জানাজা শেষে ৫ জনের দাফন সম্পন্ন। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের মাঠে কয়েকজন কৃষক পেঁয়াজ তুলছিলেন। সে সময় হালকা বাতাস শুরু হয় এবং এক পর্যায়ে বজ্রপাত হলে মাঠে থাকা ৬ কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কৃষক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৪ জনকে চিকিৎসাধীন রয়েছেন। শেষ করছি বিরল স্থাপত্য রীতির এক মসজিদের সংবাদ দিয়ে। দ্বীপ জেলা ভোলায় দৃষ্টিনন্দন এক স্থাপনা নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। দেখতে ও নামাজ আদায় করতে আসেন দূর দূরান্তের মানুষ। পুরুষের পাশাপাশি নারীদের জন্য রয়েছে নামাজ ও অজুর ব্যবস্থা। মসজিদ কমপ্লেক্সে রয়েছে সমৃদ্ধ ধর্মীয় লাইব্রেরি ও হেফজখানা। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আশ্চর্য তার স্থাপত্যশৈলী, দূর থেকেই চোখ টানে। পিরামিড আকৃতির শ্বেতশুভ্র মসজিদটি মুগ্ধতা মানে মন। ভোলা শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। নিজাম হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে ২০১০ সালের দিকে শুরু হয় নির্মাণ কাজ। ১.৫ একর জমির উপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে বিরল স্থাপত্য রীতির এই দোতলা প্রার্থনা গৃহ। ব্যবহার করা হয়েছে শুভ্র মার্বেল পাথর এবং দৃষ্টিনন্দন কারুকাজ খচিত ইট ও কাঠ। ১২০ ফুট উচ্চতার ২টি মিনার ও ৬০ ফুট উচ্চতার ৪টি গম্বুজ রয়েছে মসজিদটিতে। উদ্বোধন হয় ২০১৬ সালের ৩০ ডিসেম্বরে। এবাদত, হিফজখানা ও পাঠাগার মিলে ইসলাম ধর্ম চর্চার একটি অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। আল্লাহ বৃত্তি দিয়েছেন, আল্লাহর জন্যই আমি মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, আরও বিদ্যুনিবাস এগুলো করেছি। এবং এই মসজিদে যেহেতু কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে, মার্বেল দিয়ে করা হয়েছে, এই জন্য হয়তো মানুষ এটা সুনাম করে। এই মসজিদে একসাথে প্রায় ২৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদেরও নামাজের ব্যবস্থা আছে। নামাজ আদায়ের পাশাপাশি মসজিদের সৌন্দর্য উপভোগ করতে
দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। মসজিদের ভিতরে নামাজ পড়ে অনেক শান্তি পাওয়া যায়, এই জন্যই দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়ার জন্য আসে। নামাজ পড়ার পাশাপাশি কিন্তু একটা লাইব্রেরিও রয়েছে, তাই লাইব্রেরিতে মুসল্লিরা ধর্মচর্চা করে, বিভিন্ন কিতাবাদি এখানে রয়েছে। অনেক মহিলারা একসাথে নামাজ পড়তে পারে, বিভিন্ন ধরনের আলোচনা হয়, একেবারে বলতে অসাধারণ একটা জিনিস। মহিলাদের জন্য পৃথকভাবে নামাজের ব্যবস্থা আছে এবং মহিলাদের জন্য পর্দার সাথে ওযুখানার ব্যবস্থা আছে। তারা সেখানে ওযু করে পর্দার সাথে আমাদের এখানে নামাজ আদায় করতে পারে এবং তারা এখানে নামাজ আদায় করতে এসে অনেক খুশিও হয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল বিকাল 4টায় দেশের খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।